হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু লিগাল হেল্প অন চ্যানেল আই। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে বসে দেখছেন চ্যানেল আই এর লিগাল হেল্প প্রোগ্রামটি, আপনাদের সাথে আছি আমি পিয়া মায়ানিন। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করেছি আজকের অনুষ্ঠান। গত সপ্তাহের অনুষ্ঠানে আমরা ডিটেনশন এবং রিমুভাল নিয়ে আলোচনা করেছিলাম। অনেক ইমেল পেয়েছি সেটা সম্বন্ধে, অ্যান্ড আই ওয়ান্ট টু সে থ্যাংক ইউ ফর দ্য ইমেলস। এবং সামনের সপ্তাহে 24th ক্রিসমাস যে এডিশন হবে আমাদের লিগ্যাল হেল্পের, ওখানে আমরা হিউম্যান রাইটস নিয়ে আলোচনা করব। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের দেখার জন্য। যারা ফার্স্ট টাইম এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য আমি বলছি যে এই প্রোগ্রামে আমরা লিগ্যাল বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং আপনাদের লিগ্যাল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি। আমার প্যানেলে আমার সাথে আছেন আমার দুইজন অতিথি, যাদের পরিচয় আমি একটু পরে দিচ্ছি। তার আগে দুই একটা রিমাইন্ডার। প্রথমত রিমাইন্ডার যে এইখানে এই আমাদের প্যানেলের কাছ থেকে যে অ্যাডভাইস পাবেন আপনারা মনে রাখবেন, এই অ্যাডভাইস শুধু জেনারেল অ্যাডভাইস। আপনারা সবসময় আপনাদের আশেপাশে কোনো অভিজ্ঞ সলিসিটরের কাছে বুঝে নেবেন যে কোনো অ্যাকশন নেওয়ার আগে। দ্বিতীয়ত, আপনারা যখন ফোন করবেন আপনাদের ভলিউমটা একদম কমিয়ে দিবেন অথবা মিউটে দিবেন অথবা টিভি অফ করে দিবেন। এবং চেষ্টা করবেন মোবাইল ফোন থেকে ফোন না করার, কারণ মোবাইল ফোন থেকে লাইন অনেক সময় খুব খারাপ শোনা যায়। থ্যাংক ইউ। তো আর দেরি না করে চলুন পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের দুজন অতিথিকে। আমার হাতের ডাইনে যিনি রয়েছেন উনি কামরুল হাসান, যিনি সলিসিটার দীর্ঘদিন থেকে। কামরুল হাসান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং অন টু আওয়ার শো। আমার হাতের বামে যিনি রয়েছেন মোহাম্মদ শফিকুর রহমান, you have seen him before on this show. He's দীর্ঘদিন থেকে উনি একজন সলিসিটার এবং উনি সিন্ডিকেট সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং অন টু দ্য শো। আজকের অনগোয়িং একটা বিষয় আছে, আমরা আজকে টিয়ার 1 নিয়ে একটু আলোচনা করব। টিয়ার 1 হচ্ছে গিয়ে সামথিং দ্যাট পারহ্যাপস ইজ নট টকড অ্যাবাউট সো মাচ, কারণ টিয়ার 1 এর there are 4 or 5 ক্যাটাগরিজ যেগুলো সবগুলো আমাদের কমিউনিটিতে রেলেভেন্ট হয় না, বাট উইল গো ইনটু দ্যাট লেটার। ফার্স্ট অফ অল উইল গিভ ইউ সাম আপডেটস যেগুলো মনে করছি আমরা is relevant to our community. তো দুইটা আপডেট আছে। একটা আপডেট হলো গিয়ে about changes to the appeal and immigration and asylum decision. তো asylum and immigration decision যেগুলো হবে, তো ওগুলি যখন অ্যাপিল করবেন বর্তমানে কোনো ফিজ নাই, তো ওইটাতে একটা ফিজ ইন্ট্রোডিউস করতে যাচ্ছে। তো ওইটা নিয়ে একটু পরে শফিকুর রহমান আরও কিছু বিস্তারিত বলবেন আপনাদের। দ্বিতীয় আপডেট হলো গিয়ে বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট। বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট হলো গিয়ে ইটস অ্যান আইডেন্টিটি কার্ড and it's a chip whereby কোনো categories of immigrants do have this ID card to provide the information that they are genuine and legally here. From spring 2012, employer-ra online ওইটা verify করতে পারবে, চেক করতে পারবে একজনের ডিটেইলস সত্য কিনা। দ্বিতীয় নম্বরে 29th of February 2012 থেকে বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট ক্যাটাগরিগুলো এক্সপ্যান্ড করা হবে। What I want to say about that, দর্শক আপনাদের ইনফরমেশনের জন্য বলছি that these resident permits hold your fingerprints and your photograph, and they're issued to immigrants who are non-EEA immigrants. Okay, and there are about 600,000 of these have been issued since November 2008. এবং এই যে from February, the increase in category means that UKBA has awarded contract to the Post Offices Limited so that they can also give you a service whereby these cards can be made. আর এটা নিয়ে just একটু বলতে চাই that দর্শক আপনাদের মতামত আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনাদের মতামত এটা নিয়ে, কারণ আপনারা জানেন যে অনেক আগে 2006 এর একটা অ্যাক্ট আছে, আইডেন্টিটি কার্ডস অ্যাক্ট, যেটা পার্লামেন্টে পাস হয়েছিল, যেটা অবভিয়াস কারণে খুবই কন্ট্রোভার্সিয়াল ছিল। হিউম্যান রাইটস লয়ার্স, অ্যাক্টিভিস্টস plus IT specialists and experts all were very agitated by it, and it was later repealed in January 2011. It was introduced by John Major and then it was dropped. It was heavily criticized by Tony Blair. Then it was reintroduced by David Plunkett for a while, and there was a U-turn.
Now the point being here, the point I'm making is that it অনেক একটা controversial matter, that ID card, it was never accepted anywhere. আলোচনাটা চলে গিয়েছিল on the international scale. We were talking about ID cards on the international scale. তারপরে দেখা যাচ্ছে এখন শুধুমাত্র immigrants are needing these identity cards, sort of the same sort of thing. এটা নিয়ে the racial equalities had a lot to say. Obviously, আমি জানতে চাই আপনাদের কাছ থেকে আপনাদের মতামত, আপনারা কি মনে করছেন এখানে কোনো ডিসক্রিমিনেশন আছে, আপনারা কি মনে করছেন এটা এফেক্টিভ, মানে এফেক্টিভ ওয়ে অফ রেগুলেটিং ইমিগ্রেন্টস, আপনারা কি মনে করছেন যে এইটা নিয়ে কোনো সমস্যা আছে বা এটা কোনো হিউম্যান রাইটস ইস্যুস আছে এটার সাথে জড়িত কিনা, আপনারা আমার ইমেল অ্যাড্রেসে আপনাদের মতামত জানান। অবশ্য উই উইল ট্রাই টু টক অ্যাবাউট দিস ইস্যুস ইন ফোর্থকামিং programs. Second update যেটা বলেছিলাম is about the changes to the appeals against immigration and asylum decisions. শফিকুর রহমান, আপনি একটু বলেন আমাদের দর্শকদের যে এটা চেঞ্জেস কি কি এবং এটার মানে কি। ধন্যবাদ প্রিয়া। থ্যাংক ইউ। এটা 9 ডিসেম্বরে হোম অফিস ডিক্লেয়ার করেছে যে 19 ডিসেম্বর পর থেকে 19 ডিসেম্বর পর থেকে যে ডিসিশনগুলো আসবে, রিফিউজাল ডিসিশনগুলো আসবে, সেগুলো এগেনস্টে যদি আপিল রাইট থাকে তাহলে অ্যাপিলেন্টকে একটা ফি দিতে হবে। ফিটা আমরা ফোন করে জেনেছি, ওরা বলেছে যে 140 পাউন্ড হবে বোধহয় যদি ওরাল হিয়ারিং চান, পেপার হিয়ারিংয়ের জন্য 80 পাউন্ড। এখনও ফাইনালাইজড আমরা ওয়েবসাইটে দেখি নাই, এটা ওয়েবসাইটে দেখা যাবে 19th অফ ডিসেম্বরে ফাইনাল ফিগারটা কত ফি আসবে। এবং এটা বলা হচ্ছে আরেকটা চেঞ্জ এই নোটিফিকেশনে, সেটা হচ্ছে যে কেউ যদি এখন যেটা করা যাচ্ছিল, অনেকে ওভারসিজ পোস্টে আপিল করতে পারছিলেন তারা রিফিউজালের পরে, কিন্তু 19 ডিসেম্বর পরে আর ওভারসিজ পোস্টে কেউ আপিল করতে পারবেন না, অর্থাৎ ব্রিটিশ হাই কমিশন ঢাকায় কেউ আপিল করতে পারবেন না। যদি তাদের রিফিউজ করা হয় তাহলে তাদেরকে এখানে এই ক্ষেত্রে ট্রাইব্যুনালে আপিল করতে হবে। সুতরাং এটা একটা রেস্ট্রিকশন আসতেছে, অ্যাপিলেন্টরা আর বাংলাদেশে বসে বাংলাদেশে হাই কমিশনে, ব্রিটিশ হাই কমিশনে আপিল করতে পারবেন না, তাদেরকে এখানে আপিল করবেন। আর আমি জানি না এই ফিটা এত বছর পরে একটা ফি ইন্ট্রোডিউস করা হলো অ্যাপিলের জন্য, এটা এই ফি ইন্ট্রোডিউসের কারণে অ্যাক্সেস টু জাস্টিস রেস্ট্রিক্টেড হবে কিনা, লিমিটেড হবে কিনা, এটা চিন্তার ব্যাপার আছে। তবে এখন থেকে 19 ডিসেম্বর পরে যেসব ডিসিশন হবে সেগুলোর বিরুদ্ধে যদি কেউ আপিল করতে চান তাকে ফি দিয়েই আপিল করতে হবে, জাস্টিস আর ফ্রি হবে না, উনি ফ্রি জাস্টিস পাবেন না। তো সেই চেঞ্জটাই আসছে, এটাই আপনার গত সপ্তাহের পরিবর্তন। চলে যাই আজকের যে বিষয়, আমরা শুরু করি। আজকের বিষয় হলো গিয়ে টিয়ার 1। তো টিয়ার 1 আপনারা জানেন that there are 4 or 5 categories I think in tier 1. Some of them have been closed, like the HSMP, which was phased out and replaced by the tier 1 general, which also I think is closed now. There were other categories such as the entrepreneur, such as an investor, also post-study workers. Kamrul Hassan, আপনি একটু বলেন about tier 1 and the different categories আমাদের দর্শকদের জন্য, so they can understand what's out there এবং how it helps them or what are the problems are. টিয়ার 1টাকে মূলত হাই ভ্যালু মাইগ্রান্টস হিসাবে আসলে বলা হয়, এবং এই হাই ভ্যালু মাইগ্রান্টসের ভিতরে পাঁচটা ভাগ করা হয়েছে, এবং সেগুলো 1 নম্বরে আছে টিয়ার 1 এক্সেপশনাল ট্যালেন্ট, এবং 2 নম্বরে আছে টিয়ার 1 এন্টারপ্রেনার, টিয়ার 1 ইনভেস্টর, টিয়ার 1 পোস্ট স্টাডি ওয়ার্ক, টিয়ার 1 জেনারেল। তো টিয়ার 1 জেনারেলের ব্যাপারে একটু বলে নিই যে টিয়ার 1 জেনারেল বাই দিস টাইম ক্লোজ হয়ে গেছে, তবে এক্সটেনশনটা আছে, সেই এক্সটেনশনের উপরে আমরা কিছু বলতে পারবো। তো টিয়ার 1 এক্সেপশনাল ট্যালেন্ট যেটা, এটা আসলে এর থ্রেশহোল্ডটা খুবই হাই অ্যাকচুয়ালি, এবং এখানে যারা যারা পিএইচডি হোল্ডার কিংবা খুব ভালো কোয়ালিফিকেশন, সেই সব তারাই এই এক্সটার্নাল ট্যালেন্টের ভিতরে আসতে পারে। এবং এটা দেখা গেছে যে প্রথমেই তাদেরকে একটা ডেজিগনেশন কম্পিটেন্ট বডির সঙ্গে রেজিস্ট্রেশন নিতে হবে, এবং ওই নেওয়ার পরেই তাদের একটা ইউকে বর্ডার এজেন্সিতে একটা ইমেল করে একটা ইউনিক রেফারেন্স নিয়ে তারপরে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং ওই অ্যাপ্লিকেশনটা তারা ইন কান্ট্রি অ্যাপ্লিকেশন করতে পারবে না, ওই অ্যাপ্লিকেশনটা করতে হবে অ্যাব্রোড থেকে, কান্ট্রি অফ অরিজিন থেকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। আর যেটা এন্টারপ্রেনার আছে সেটাই দেখা যাচ্ছে যে 200,000 পাউন্ড তাদেরকে দেখাতে হবে,
এবং এটা অ্যাক্সেসেবল কিনা এবং ট্রান্সফারেবল কিনা, এবং সেক্ষেত্রে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সার্টিফিকেট লাগবে এবং সেটাও একটা স্কোরিং আছে, এবং মেনটেন্যান্স ফান্ড দেখাতে হবে। তবে এন্টারপ্রেনার ভিতরে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে প্রসপেক্টিভ এন্টারপ্রেনার। কেউ যদি এন্টারপ্রেনারের অ্যাপ্লিকেশন ছাড়াও প্রসপেক্টিভ এন্টারপ্রেনার হিসাবেও সে এদেশে আসতে পারবে, সে হয়তো 6 মাসের জন্য আসতে পারবে। সেই ক্ষেত্রে যে এখানকার একটা ফিনান্সিয়াল সার্ভিসেস অথরিটির রেজিস্টার্ড কোনো কোম্পানি যদি তাকে ইনভাইট করে এবং সে যদি 50,000 পাউন্ড দেখাতে পারে, সেক্ষেত্রে যে প্রসপেক্টিভ এন্টারপ্রেনার হিসাবে এদেশে আসতে পারবে। ইনভেস্টারেও দেখা যাচ্ছে যে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, এবং পোস্ট স্টাডি যেটা ভেরি কমন, কিন্তু পোস্ট স্টাডি টা বন্ধ হয়ে যাবে এপ্রিল থেকে, নেক্সট ইয়ার থেকে, সেটা আগে থেকেই ইউকে বর্ডার এজেন্সি ডিক্লেয়ার দিয়েছে। থ্যাংক ইউ কামরুল হাসান।